নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। নার্সিংহোমে দাদাগিরি, হাজিরা এড়িয়ে মিলল না রেহাই, বিজেপির কৌস্তবকে ফের পুলিশের নোটিশ। লাল সন্ত্রাস দমনে ফের সাফল্য, ছত্তিশগড়ের নিকেশ মাওবাদী নেতা। সেনার সব খবর জানত, চীন পাকিস্তান আতাত নিয়ে বড় দাবি ভারতীয় সেনাকর্তার। সমর্থন প্রত্যাহারের ঘোষণা ত্রিপুরা মেথার বিধায়কের, আচমকা সংকটে ত্রিপুরার বিজেপি সরকার। অত্যন্ত ২৬ পর্যন্ত তৃণমূল কর্মীদের সমঝে চলার নিদান দলের নেতার। সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে উত্তরপ্রদেশে, কসবাকাণ্ডে বিজেপিকে পাল্টা কল্যাণের। অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, আহত ৩৬ তীর্থযাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। নার্সিংহোমে দাদাগিরি, হাজিরা এড়িয়েও মিলল না রেহাই, বিজেপির কৌস্তবকে ফের পুলিশের নোটিশ। বেসরকারি হাসপাতালে তাণ্ডবের অভিযোগে পুলিশের প্রথম তলব এড়ানোর পর ফের দ্বিতীয়বার তলব করা হলো বিজেপির নেতা কৌস্তব বাগচিকে। তাকে প্রথম নোটিশে শুক্রবার সকাল ১১টায় মোহনপুর থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ, কিন্তু বিজেপির এই আইনজীবী নেতা ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সেদিন যাননি। এরপর শনিবার ফের তাকে নোটিশ পাঠিয়ে ৩ দিন সময় দিয়ে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে। যদিও সেদিন তিনি যাবেন কিনা তা নোটিশ পাওয়ার পর স্পষ্টভাবে জানাননি কৌস্তব। ফোনে তিনি জানিয়েছেন, পুলিশই নোটিশ দিয়েছে মানেই আমায় যেতে হবে এমন ব্যাপার নয়, আইনগত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব, কারণ শাসক দলের উদ্দেশ্য ভালো নয়। ওরা আমার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল, বাড়িতে হামলার আশঙ্কা ছিল, আদালতের নির্দেশে আমি নিরাপত্তা পাই, তাই এ নিয়ে আমি রাজ্য পুলিশের ডিজি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানিয়েছি। প্রসঙ্গত, ব্যারাকপুর ওয়্যারলেস মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার চিকিৎসক দিবসের রাতে বিজেপি নেতা কৌস্তব বাগচির আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এই প্রতিবাদে শুক্রবার সকালে ব্যারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন কৌস্তবের বাড়ির এলাকায় বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল। এ নিয়ে বিজেপি নেতা বাড়ি ঘেরাও করে বিক্ষোভের অভিযোগ তুললেও তৃণমূলের দাবি, বাড়ি ঘেরাওয়ে কোনো ঘটনা ঘটেনি। বিজেপি নেতার চিকিৎসকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হেনস্থা করা নিয়ে গণতান্ত্রিক পথে প্রতিবাদ জানানো হয়েছিল। বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নয়, আরও অনেকে উত্তেজনা ছড়িয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। এ নিয়ে তদন্তে নেমে কৌস্তব সহ আরও একজনকে চিহ্নিত করা হয়েছে বলেই খবর। তাকে রবিবার মোহনপুর থানায় হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। লাল সন্ত্রাস দমনে ফের সাফল্য, ছত্তিশগড়ে নিকেশ মাওবাদী নেতা। লাল সন্ত্রাস দমনে ফের বড়সড় সাফল্য, ছত্তিশগড়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ এক মাওবাদী নেতা। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় অভিযান চালায় নিরাপত্তা রক্ষীরা। খবর ছিল এই এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী। সেই মতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হাঁটার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় এক মাও নেতার, তবে তার পরিচয় এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবাদ বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩,০০০ আধা সেনাকে নামানো হয়েছে। ২১শে এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকা জুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা হাজার মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০,০০০-এর বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসব রাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। এছাড়া নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ের মৃত্যু হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটি সদস্য সুধাকরের। সেনার সব খবর জানত, চীন পাকিস্তান আতাত নিয়ে বড় দাবি ভারতীয় সেনাকর্তার। চাণক্য লিখে গিয়েছিলেন যে প্রস্তুত, সে তার নিয়তি নিজেই লিখে থাকে। ভারত কি তা পারছে? ওয়াকিবহল মহল বলছে হ্যাঁ পারছে। তাই চীন যে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে তা আগেই ধরে ফেলেছে নয়াদিল্লি। শুক্রবার দেশের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ রাহুল সিং বলেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে ভারতীয় সেনার অবস্থান সম্পর্কে লাইভ ইনপুট বা গোপন তথ্য প্রদান করেছিল চীন। নয়াদিল্লিতে FICCI দ্বারা আয়োজিত নিউ এজ মিলিটারি
টেকনোলজি অনুষ্ঠানেই এই অভিযোগ তোলেন সেনাকর্তা। পাশাপাশি তার আরও দাবি, সম্মুখ সমরে পাকিস্তানকে সমস্ত রকমভাবে সাহায্য করেছিল চীন। এমনকি এই সময়কালে ভারতকে পরাস্ত করতে তুরস্ক সব সেনা সরঞ্জাম পাঠানোর দায়িত্ব নিয়েছিল। ভারত আসলে একটি নয়, একেবারে 3টি দেশকে সংঘাতে ঠেকান দিচ্ছিল। যখন ভারতের প্রত্যাঘাতে চোখের সামনে জুজু দেখছে পাকিস্তান, সেই সময় তাদের সেনা ডিজিএমও সরাসরি ভারতের ডিজিএম এর সঙ্গে যোগাযোগ করেছিল, সংঘাত থামানোর বার্তা দিয়েছিল। এদিন ডেপুটি চিফ জানিয়েছিলেন, দুই দেশের ডিজিএমওদের মধ্যে যখন বিরতি নিয়ে আলোচনা চলছে, তখন পাকিস্তানের তরফে বলা হয়, আমরা জানি ভারতের কোন সেনা কোন আর্টিলারি কোথায় মোতায়েন রয়েছে, আপনারা সেটিকে সরিয়ে নিন। কিন্তু পাকিস্তানের সঙ্গে কেন এত মাখামাখি চীনের? ইসলামাবাদ থেকে কোন লাভটাই বা খুঁজছে তারা? এদিকে ওয়াকিবহল মহল বলছে, গোটা চক্রান্তের নেপথ্যে চীনকে উৎসাহ যোগাচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, যার মাধ্যমে পাক অধ্যুষিত কাশ্মীর থেকে একেবারে করাচি বন্দর পর্যন্ত শিল্পাঞ্চল তৈরি করেছে চীন। নিজেদের আর্থিক ফায়দা ব্যবহার করেছে পাকিস্তানের জমি, আর সাহায্য করছে ভারতে অস্থিরতা ছড়াতে। সাম্প্রতিককালে বহুবার অরুণাচল হাতাতে চক্রান্ত চালিয়েছিল লাল ফৌজের সেনা, হামলা চালিয়েছে গালওয়ানে, কিন্তু লাভ তুলতে পারেনি তারা। তাই এবার ঘুরপথেই ভারতের বিরুদ্ধে আসরে নেমেছে শি জিনপিং এর সরকার। সমর্থন প্রত্যাহারের ঘোষণা ত্রিপুরা মেথার বিধায়কের। আচমকা সংকটে ত্রিপুরার বিজেপি সরকার। ত্রিপুরায় বিরাট ধাক্কার মুখে বিজেপি। রাজ্য সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি শরিক ত্রিপুরা মেথার বিধায়কের, যার ফলে আচমকা সংকটে যেতে পারে ত্রিপুরার বিজেপি সরকার। ত্রিপুরায় জনজাতিদের কল্যাণে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, রাজ্য বা কেন্দ্র কোনো সরকারই সেই চুক্তি মানছে না। এই অজুহাতে বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন ত্রিপুরা মেথার বিধায়ক দেব বর্মা। আগামী 20 জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও ত্রিপুরার প্রাক্তন প্রধান প্রদ্যোৎ কিশোর দেব বর্মা আবার সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানেন না বলে দাবি করেছেন। তার বক্তব্য, সমর্থন প্রত্যাহারের খবরে সত্যতা নেই। শনিবার সাংবাদিক সম্মেলনে রঞ্জিত দেব বর্মা দাবি করেন যে ত্রিপুরায় জনজাতি কল্যাণে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, কিন্তু 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও ত্রিপাক্ষিক চুক্তি মানছে না রাজ্য ও কেন্দ্র সরকার। ভিলেজ কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে না। একাধিকবার এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না। তিনি বলেন, ত্রিপুরা মথা বিজেপির শারিক হয়েও জনগণের জন্য কোনো কাজ করতে পারছে না, ফলে শারিক হিসেবে সরকারের থাকা দরকার দল মনে করছে না। তার দাবি, মন্ত্রিত্বের লোভে মথা বিজেপির সঙ্গে জোট বাঁধেনি, কিন্তু শারিক দলের থেকে কোনো সুবিধা হচ্ছে না। আগামী 20 জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সমর্থন প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় এক মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে শারিক দলের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলেও ত্রিপুরার অভিযোগ। শপথ গ্রহণ অনুষ্ঠানও বয়কট করে শারিক দলগুলো। তারপর থেকেই ত্রিপুরার সঙ্গে বিজেপির বিরোধ বাড়ছে। যদিও শেষ পর্যন্ত প্রদত্ত মণিক্কর দল সমর্থন প্রত্যাহার করবে নাকি এটা স্রেফ চাপ বাড়ানোর কৌশল, তা নিয়ে সংশয় রয়েছে। শেষ পর্যন্ত ত্রিপুরার সমর্থন প্রত্যাহার করলে 60 আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় দুর্বল হবে জোট সরকার। তবে বিজেপির 33 এবং আইপিএফটির 1 বিধায়ক থাকায় এখনোই সরকারের সংকট আসার কথা নয়। অন্তত 26 পর্যন্ত তৃণমূল কর্মীদের সামঝে চলার নিদান দলের নেতার। সরকারি জমি দখল থেকে শুরু করে বেআইনি নির্মাণ, বারে বারে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে নিয়েই বার্তা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের। তিনি বলেন, অনেকে হয়তো ধরে নিয়েছেন নেতা হয়ে গিয়েছি, তাই বেআইনি নির্মাণ এবং পুকুর ভরাটের অনুমতি দেওয়ার অধিকারী হয়ে গিয়েছি। তাদের বলছি, লাগাম দিন, অত্যন্ত 26-এর নির্বাচন পর্যন্ত লাগাম দিন। অনুরোধ করছি 2026-এর নির্বাচন পর্যন্ত এই সমস্ত উপকারী কর্ম থেকে বিরত থাকুন। পরেশের এই মন্তব্যের পরই শুরু হই হই। শুক্রবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে সংস্কৃতির লোকমঞ্চে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্র চট্টোপাধ্যায় নির্দেশ দেন যে বিগত দিনের 21শে জুলাইয়ের সভাকে ছাপিয়ে এবারে বর্ধমান শহর থেকে জমায়েত করতে হবে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ করা চলবে না, সরকারি জায়গা দখল করা চলবে না, পুকুর ভরাট করা যাবে না। সমাজে এই ধরনের কাজ যারা করেন তারা নেতা বা কর্মী হন, তাদের বলি একটু লাগাম দিন। প্রতিদিন সকাল থেকে ফোনে এবং সাক্ষাতে এই ধরনের অভিযোগ শুনতে শুনতে যথেষ্ট বিরক্ত। সবাই দলের সম্পদ, কিন্তু যারা এই ধরনের কাজ করেন তাদের বলছি একটু লাগাম দিন। এরপরই তার পরামর্শ, আগামী 2026 নির্বাচন পর্যন্ত যদি না দেন, সামাজিক পরিমণ্ডলে একটা নিন্দামন দলকে মূল্য দিতে হয়।
হাত জোর করে অনুরোধ করছি, অনেকে হয়তো ধরে নিয়েছেন এটা তার অধিকারের মধ্যে পড়ে। নেতা হয়েছে, বেআইনি নির্মাণ করিয়ে দেওয়ার, পুকুর ভরাট করিয়ে দেওয়ার অনুমতি দেওয়ার অধিকার পেয়ে গিয়েছি। একজনকে খুশি করতে গিয়ে সেই এলাকার 1000 জনকে বিরোধী করে তুলছেন, প্রত্যেকে আঙুল তুলছে। অনুরোধ করছি 2026-এর নির্বাচন পর্যন্ত এই সমস্ত উপকারী কর্ম থেকে বিরত থাকুন। এদিকে এই ঘটনার পর বিরোধীদের প্রশ্ন, তাহলে 26-এর নির্বাচনের পর আবার শুরু করার কথা বলছেন অর্থনৈতিক কাজ, নির্বাচনে জেতার জন্যই শুধুমাত্র কি বার্তা? এ প্রসঙ্গে বিজেপি নেতা শান্তরূপ দে বলেন, এই কথায় প্রমাণিত হচ্ছে তাহলে পুকুর ভরাট সহ বেআইনি নির্মাণ সবই হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ছাত্রছায়ায় এসব চলছে, আর 26 পর্যন্ত বন্ধ রাখতে বলছে। তার মানে নির্বাচনের পর সেগুলি আইনি হয়ে যাবে। যদিও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পরেশচন্দ্র সরকার বলেন, শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও তৃণমূলকে এগিয়ে যেতে হবে, তাই বললাম। সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে উত্তরপ্রদেশে। কসবা কাণ্ডে বিজেপিকে পাল্টা কল্যাণের। কসবা আইন কলেজ ধর্ষণের ঘটনা নিয়ে রাজনৈতিক যুদ্ধের মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে সর্বাধিক সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটলেও তা নিয়ে নীরব তারা। আজ হুগলিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথাগুলি বলছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে উত্তরপ্রদেশে, বেশিরভাগই ঘটেছে দিল্লিতে। প্রতিদিন গড়ে 4টি ধর্ষণ দিল্লিতে ঘটে। নরেন্দ্র মোদী কি করেন, অমিত শাহ কি করেন? উত্তরপ্রদেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন গণধর্ষণের ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশে ধর্ষণের পর 10 দিন পর অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়। তিনি এখানেই থামেননি। তিনি আরো বলেন, যদি নরেন্দ্র মোদী সিপিএম এর আমলে এখানে আসতেন তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু নরেন্দ্র মোদী এখানে আসছেন যখন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে। যখন পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র ছিল না, তখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পশ্চিমবঙ্গে এসে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার সাহস ছিল না। ওরা সবাই সমৃদ্ধির দিনে আসছে। কিন্তু মোদিজি বা যোগীজি যেই এখানে আসুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখানে আর কিছুই নেই। আর ওরা এত বড় বড় কথা বলছে, কিন্তু সবচেয়ে বেশি ধর্ষণ কোথায় হচ্ছে? এছাড়াও কল্যাণ আবারও তার নিজেদের দলের সদস্য মহুয়া মিত্রের সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে সিপিএম এর দীপশিতা ধর এবং মহুয়া তার বিরুদ্ধে একটি চুক্তি করেছেন। তিনি বলেন, আমি শুনেছি দীপশিতা আমার বিরুদ্ধে অনেক কিছু বলছে। কথা বলুন ম্যাডাম, সে হেরে গেছে, তার জামিন বাজেয়াপ্ত হয়েছে, শরীরে নিশ্চয়ই একটা জ্বালাপোড়া আছে। কানাইপুরে যখন ধর্ষণের ঘটনা ঘটেছিল তখন তুমি কোথায় ছিলে? তারপর পাপিয়া অধিকারীর নামে একজন চলচ্চিত্র অভিনেত্রী আছে, সে বলছে যে সে আমাকে ল্যাম্প পোস্টে বেঁধে মারবে। বলো তুমি আমাকে কোথায় মারবে? আমাকে কোথায় আসতে হবে? তিনি অভিযোগ করেন, এই লোকেরা কলকাতায় তাদের শীততাপ নিয়ন্ত্রিত বাড়িতে বসে বিদ্রোহ করে। অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, আহত 36 তীর্থযাত্রী। অমরনাথ যাত্রায় দুর্ঘটনা। শনিবার জম্মু শ্রীনগর জাতীয় সড়কের রামবান জেলায় দাঁড়িয়ে থাকা 3টি গাড়ির সঙ্গে বাসের ধাক্কা। ঘটনায় কমপক্ষে 36 জন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন বলে খবর। আধিকারিকরা জানিয়েছেন, সকাল 8টার দিকে জাতীয় সড়কের পাশে চন্দরকুটের কাছে এই ঘটনা ঘটে। আহত তীর্থযাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক ট্রাফিক পুলিশ কর্মী জানিয়েছেন, যাত্রার একটি বাস রামবান জেলায় চন্দরকোট এলাকায় লঙ্গরের জন্য দাঁড়ান তীর্থযাত্রীরা। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ আধিকারিক বলেন, দুর্ঘটনার সময় দাঁড়িয়ে থাকা গাড়ির বেশিরভাগ তীর্থযাত্রী লঙ্গরের ভিতরে ছিলেন, কারো কোনো বড় ধরনের আঘাত লাগেনি। রামবানের ডেপুটি কমিশনার মোহাম্মদ আলিয়াস খান বলেন, পহেলগাঁও কনভয়ের শেষ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লঙ্গরে আটকে থাকা গাড়িকে ধাক্কা মারে, যার জেরে 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 36 জন যাত্রী আহত হয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলে থাকা সরকারি কর্মীরা আহতদের দ্রুত রামবান জেলা হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের চিকিৎসা তদারকি করার জন্য বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্তা হাসপাতালে পরিদর্শন করবেন। যাবতীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী যাত্রার জন্য যাত্রীদের অন্য গাড়িতে স্থানান্তর করা হয়েছে বলে জানান ডেপুটি কমিশনার। রামবান মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সুদর্শন সিং কটচ বলেন, প্রাথমিক চিকিৎসার পর তীর্থযাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি এবং বাসটিকে সরিয়ে ফের তীর্থযাত্রীদের কনভয় গন্তব্যের দিকে রওনা হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। ভোর 3:30 থেকে 4টের মধ্যে 6,979 জন তীর্থযাত্রী, চতুর্থ দল, যার মধ্যে 5,196 জন পুরুষ, 1,427 জন মহিলা, 24 জন শিশু, 331 জন সাধু ও সাধ্বী এবং একজন ট্রান্সজেন্ডার, দুটি পৃথক কনভয়ে ভগবতী নগর বেস ক্যাম্প থেকে যাত্রা করেন। 4,226 জন তীর্থযাত্রী 161টি গাড়িতে করে 48 কিলোমিটার পহেলগাঁও রুটের নুনওয়ান বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। 2,753 জন তীর্থযাত্রী 151টি গাড়িতে করে 14 কিলোমিটার বালতাল রুটের জন্য রওনা হন। বুধবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জম্মু বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করার পর থেকে মোট 24,528 জন তীর্থযাত্রী উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করছেন। পহেলগাঁও হামলার পর কড়া নিরাপত্তার মধ্যে যাত্রা যথারীতি চলছে।